সবারই উদ্যমও আছে, উদ্যোগও আছে, কিন্তু একটা জায়গায় মনে হচ্ছে কোথায় যেন ক্লিক করাটা একটু বাকি সবসময় থেকে যায়। আইওটি ডিভাইসগুলো যেহেতু ভিডিও চ্যানেল ইউজ করে, ভিডিও চ্যানেলে আসলে ব্যান্ডউইথ বেশি থাকে, ফলে ওদের অ্যাটাক করা, ডিডোস অ্যাটাক করার ইয়েটা বেশি, ইন্টেন্সিটিটা বেশি। কিন্তু আমাদের ওই লেভেলের আসলে অ্যাওয়ারনেসও নাই এবং আমাদের ড্রিল নাই, সত্যি কথা বলতে ড্রিল নেই। সো এই নাম থেকে আইপি অ্যাড্রেসের ট্রান্সলেশনের দায়িত্বটা করে ডিএনএস। ছোট ডেটা সেন্টার না করে এখন সবাইকে কোলোকেশনে মুভ করা উচিত। এন্ড পয়েন্ট প্রোটেকশন বা বেসিক হাইজিনটা আমরা ইনশোর করতে পারি। টাইম টু টাইম কোনো ইনসিডেন্ট হলে আমরা সার্কুলার করি। এখন মাল্টিপল মেশিনস ফ্রম মাল্টিপল কান্ট্রিজ, সো এই চ্যালেঞ্জ অ্যাসপেক্টে সিসোরা কি করতেছে? এরকম একটা জায়গায় জন্মেছে যেখানে পপুলেশন ডেন্সিটি আছে, এখানে কোনো মার্কেট সার্ভেই দরকার নেই। এখানে যদি আমরা একটা ইফ ইউ ক্যান ডু ইট ওয়েল, অটোমেটিকলি এই পর্যায়ে আমাদের একটি টেবিল টক আছে। আমাদের টেবিল টকের টপিক সেম টপিক, টুয়ার্ড এ সিকিউর হাইব্রিড ক্লাউড, ব্রিজিং ট্রেডিশনাল ডেটা সেন্টার্স অ্যান্ড ক্লাউড ইন বাংলাদেশ। স্পিকার যারা আছেন আমাদের সাথে, তানভীর এহসানুর রহমান, সিইও ইন্টারক্লাউড; শারফুল আলম, চিফ এক্সিকিউটিভ অফিসার, ফেলোসিটি আইডিসি লিমিটেড; মাসুদ পারভেজ, ম্যানেজিং ডিরেক্টর, ডিসি আইকন; এবং মডারেটর হিসেবে আমাদের সঙ্গে থাকবেন মুহিবুল মুক্তাদির তানিম, জেনারেল সেক্রেটারি, বিডিএসএএফ। আমি সবাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমরা আসলে আমার মনে হয় বাংলায় কনভারসেশনটা গিয়ে করতে পারি। আজকে আমাদের খুব ইন্টারেস্টিং এবং সমসাময়িক একটা খুব ইম্পর্টেন্ট প্যানেল ডিসকাশন, যেটার উপর মাসুদ ভাই অলরেডি কিনোট স্পিচ দিয়ে গিয়েছেন। টুয়ার্ড এ সিকিউর হাইব্রিড ক্লাউড, ব্রিজিং ট্রেডিশনাল ডেটা সেন্টার্স উইথ ক্লাউড ইন বাংলাদেশ। আমি আমাকে ইন্ট্রোডিউস করছি, আমি মুহিবুল মুক্তাদির তানিম। আমি একজন আইটি প্রফেশনাল এবং বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরামের জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছি। লেট মি নাও ইন্ট্রোডিউস আওয়ার এস্টিম প্যানেলিস্টস। আমার পাশে আছে শরফুল আলম ভাই, উনি চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাট ফেলিসিটি আইডিসি লিমিটেড। পাশে আছেন তানভীর এহসানুর রহমান, উনি সিইও অফ ইন্টারক্লাউড। এবং আমার সর্ববামে আছেন মাসুদ পারভেজ ভাই, ম্যানেজিং ডিরেক্টর অফ ডিসিকন। আমি একটু কিছু কয়েক মিনিট সময় নিচ্ছি। আমরা সিকিউর হাইব্রিড ক্লাউড, অল অফ আস উই আর ওয়েল নোন অ্যাবাউট দিস টার্ম। যদি আমি এটাকে একটু সেগ্রিগেট করি, ইটস অ্যান আইটি আর্কিটেকচার, যেটার মাধ্যমে আসলে আমি কম্বাইন করছি আমার অন প্রিমিস ট্রেডিশনাল ডেটা সেন্টারকে উইথ পাবলিক ক্লাউড সার্ভিসেস। উইথ পাবলিক ক্লাউড সার্ভিসেসকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। যদি আমি খুব পপুলার টার্মগুলো নিয়ে আসি, পাবলিক ক্লাউড সার্ভিসে AWS, আমার গুগল ক্লাউড কিংবা আজিওর আসতে পারে। এই দুটাকে কম্বাইন করে আমি যখন বলছি সিকিউর হাইব্রিড ক্লাউড, তখন একই সঙ্গে সিকিউরিটি যেমন চলে আসে, আমি যখন এটাকে অপারেশনাল করতে যাব আমার কমপ্লায়েন্সের একটা জিনিস চলে আসে। সিকিউরিটি কমপ্লায়েন্স দুইটাকে যখন আমি একসঙ্গে করব, আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডেটা ফ্লোর ব্যাপারটা চলে আসে। সো এই তিনটা টার্মকে মিলেই আসলে আমরা আলোচনাটাকে আজকে প্যানেল ডিসকাশনে এগিয়ে নিয়ে যাব। কিছু স্ট্যাটিস্টিক্স আমি কালেক্ট করেছি আমার প্যানেল ডিসকাশনটা একটু প্রাণবন্ত করার জন্য একটু আমি বলার চেষ্টা করছি, যেটা 2021 সালের আমাদের ডেটা পর্যন্ত ক্লাউড কম্পিউটিংয়ে বাংলাদেশের মার্কেট আমরা স্ট্যাটিস্টিক্স দেখছি $20 মিলিয়ন, এবং এটা টার্গেট ধরা হয়েছে এই বছর 2025-এ $46.3 মিলিয়ন। আমরা ট্রেন্ড দেখতে পেয়েছি 55% অলমোস্ট ইনক্লুডিং বাংলাদেশি টেলিকম, ফাইন্যান্স এবং ব্যাংকিং সেক্টরে যারা অলরেডি হাইব্রিড ক্লাউড মডেলের সঙ্গে ইউজ টু হ্যাবিচুয়েটেড। 55%, দ্যাটস মিন 45% এখনও এটার সঙ্গে ইউজ টু না, দে হ্যাভেন্ট ইভেন স্টার্টেড। আমরা বাংলাদেশ গভর্নমেন্টের খুব রিসেন্ট ইনিশিয়েটিভ দেখতে পেয়েছি যারা আসলে পাবলিক ক্লাউডের সঙ্গে পলিসিগতভাবে কাজ করে যাচ্ছে। আমরা একটা ট্যালেন্ট গ্যাপ দেখেছি, যেটা বিভিন্ন মাধ্যমে এসেছে। অলমোস্ট 25,000 ক্লাউড স্কিল প্রফেশনালসের এই মুহূর্তে বাংলাদেশে দরকার আছে। এটার মধ্যে আসলে ইনফ্রাস্ট্রাকচার, ডেভঅপস এবং সাইবার সিকিউরিটি ইনক্লুড করে অলমোস্ট 25,000 প্রফেশনালসের ডিমান্ড রয়েছে। সো এই পার্সপেক্টিভে আসলে আমাদের প্যানেল ডিসকাশনে আমরা এমফাসাইজ করার চেষ্টা করব আসলে সিকিউরিটি এবং ডিজিটাল ট্রান্সফরমেশনটাকে কীভাবে ব্যালেন্স করা যায়, ক্লাউড অ্যাডাপ্টেশনের মেইন কি ড্রাইভার্সগুলো কী হতে পারে,
এবং আমাদের যে ট্রেডিশনাল ডেটা সেন্টার আছে এটার আসলে ফিউচারটা কি, এবং আমরা ক্লাউড ট্যালেন্ট আমরা যেটা 25,000-কে বলছি এটাকে কিভাবে আরও ডেভেলপ করতে পারি এবং মার্কেটে নিয়ে আসতে পারি। আমি সবার প্রথমেই খুব স্পেসিফিক কোশ্চেন করব এবং স্পেসিফিক আনসারে নেওয়ার চেষ্টা করব। প্যানেল ডিসকাশনে 2টা রাউন্ড যাব এবং যদি অডিয়েন্স থেকে আপনাদের কারো ইন্টারাকশন থাকে আমি লাস্টে কোশ্চেন নেওয়ার চেষ্টা করব। প্রথমে যাচ্ছি তানভীর ভাইয়ের কাছে, যিনি ইন্টারক্লাউডস আর সিইও। আমি স্পেসিফিক্যালি জানতে চাইবো বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে যখন আমি ট্রেডিশনাল অন প্রিমিস ডেটা সেন্টারকে ক্লাউডের সঙ্গে ইন্টিগ্রেট করছি তখন আসলে বিগেস্ট সিকিউরিটি চ্যালেঞ্জেসগুলো কি হতে পারে এবং এগুলো আসলে মিটিগেট করার উপায় কি? মিস্টার তানভীর। আচ্ছা, আমরা এই ইন্টারক্লাউড থেকে আমরা ক্লাউড বিজনেসে আছি প্রায় 7 বছর ধরে। আমরা ছোট করে আমাদের একটা নিজেদের একটা মানে মোটামুটি সাকসেসফুল একটা অ্যাপের জন্যই আমাদের প্রথমে প্রচুর সার্ভার কিনতে হবে। আমরা চিন্তা করলাম যে একটা ক্লাউড করি, তারপর সেটা বিক্রি করা শুরু করার থেকে শুরু করে মোটামুটি একটা স্কেলেবল একটা সার্টেন সাইজ হয়ে গেছে এখন, মোটামুটি সাইজেবল সাইজ। আমরা একটা নতুন ডাটা সেন্টার মানে সেকেন্ড সাইটও করতেছি ক্লাউডের জন্য। যাই হোক, এটাতে আমাদের যে মানে এক্সপিরিয়েন্স তাতে দেখেছি যে মোস্টলি নতুন কোম্পানি যাদের প্রথম সার্ভারটা কিনতে হবে বা প্রথম 2টা একটা সার্ভার ভাড়া নিতে হবে বা সেটা কেনার জন্য তাদের তাহলে একটা ইউপিএস পাওয়ারের ব্যাকআপ হাবি যাবি অনেক কিছু করতে হবে, তার থেকে ক্লাউডে 1-2টা সার্ভার নিলাম। এই ঘটনাটা বেশি, কিন্তু উল্টাটাও আছে। উল্টাটা যেরকম যে যাদের নিজেদের একটা ছোটো ডাটা সেন্টার ছিল আছে, সঙ্গে আবার ক্লাউডে 2টা একটা সার্ভার নিতে হবে, এইটা সিনারিওতে তখন তাদের মানে নতুন কিছু চ্যালেঞ্জ আসে। নতুন কিছু চ্যালেঞ্জ, হাউ টু কমিউনিকেট, কীভাবে টিপিক্যালি দুদিকে 2টা ফায়ারওয়াল ইনস্টল করে এটার উপর দিয়ে সিকিউর কমিউনিকেশন করে লোকজন স্যাটিসফাইড হয়ে যায়, কিন্তু দিস ইজ নট দ্য এন্ড। এটা আসলে এটা একটা চ্যালেঞ্জের শুরু। এবং আসলে ফাইনালি দেখা যাবে, আমি যা বুঝি যে আমাদের সঙ্গে কথা বলে এটা হয়তো ফাইনালি মুভ করতে করতে সব পুরোটা ক্লাউডে চলে আসবে, কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচারে একটা ইনভেস্ট হয়ে গেছে, কিছু পাওয়ার ব্যাকআপ আছে, কিছু সার্ভার আছে, সেখানে কিছু ক্লাউডে নাও হয়েছে। এই মাইগ্রেশনটা ওই সোহাগের প্রেজেন্টেশন ধরে বলে সাম রেজিস্ট্যান্স থাকে। আর একটা জিনিস থাকে নলেজ গ্যাপ, ডেফিনেটলি নলেজ গ্যাপ মাইগ্রেশনের চ্যালেঞ্জ। কিন্তু আমি আবার আরেকভাবে বলি যে আমাদের কর্পোরেট একসময় সবাই অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজ করতো। অথেন্টিকেশন মানেই হলো অ্যাক্টিভ ডিরেক্টরি। সেই জিনিসটা যখন অন্য ডিভাইস আসা শুরু করলো, মোবাইল থেকে শুরু করে অন্য কিছু হাজার ডিভাইস এখন, যেটার মধ্যে অ্যাক্টিভ ডিরেক্টরি সাপোর্ট করে না, ল্যাপটপ কি বলে ম্যাকবুক, তারপরে লিনাক্স, ঝামেলা। এখন আর ওই জিনিসটা নাই। এখন একটা অথেন্টিকেশন, এটাও একটা চ্যালেঞ্জ। এখন ঝামেলাটা হচ্ছে, আমি লম্ব করে ফেলতেছি, তারপরও মানে হাউ এক্সপেন্সিভ ইজ ইউর ডাটা ফর ইউ। তোমার জন্য এক্সপেন্সিভ, এটা পাবলিকের জন্য এক্সপেন্সিভ কিনা, এটার সিকিউরিটি রিস্ক কত, এটার জন্য ইন্স্যুরেন্সের জন্য আমি খরচ করবো কিনা, অনেক ভ্যারিয়াস প্যারামিটার্সের মধ্যে। এখন এই জিনিসটা যত ট্রান্সফরমেশন হচ্ছে, কিন্তু সাইকেলটা আরেকটু তাড়াতাড়ি ঘোরা দরকার। যে ডাটা এক্সপেন্সিভ হলো, তার জন্য আমি একটু এক্সপেন্সিভ লোকজন ট্রেনিং দিব বা একটু দামি লোকজন নিব। দামি লোকজন হলে লোকজন দেখবে যে ক্যারিয়ার পাথে এখানে বেশি বেতনের জায়গা আছে, আরও বেশি বেশি ছেলে পেলে আসবে। সেই সাইকেলটা হচ্ছে, কিন্তু আমি যে বললাম যে উনি বললেন 25,000 লোকের দরকার, কিন্তু নাই, হবে, কিন্তু সাইকেলটা খুব স্লো। আমরা এক্সপেক্ট করি আর একটু তাড়াতাড়ি হবে, আমাদের ক্লাউডে আরও লোক আসবে, আমরা আরও বেশি হ্যান্ডেল করতে পারবো, এই আর কি। থ্যাংক ইউ তানভীর ভাই। সিকিউরিটি চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে খুব ইম্পর্টেন্ট টেকনিক্যালি আসলে অথেন্টিকেশন, আইডেন্টিটি অ্যাক্সেসের একটা সিকিউরিটি চ্যালেঞ্জ নিয়ে আসছে সামনে। আমরা ডিসকাশন কন্টিনিউ করবো। এখন আমি শরফুল ভাইয়ের কাছে যাচ্ছি, যিনি ফেলিসিটি আইডিসি লিমিটেড সিইও। খুব স্পেসিফিক্যালি এবং ইনফরমেটিভ ওয়েতে শরফুল ভাই আমাদেরকে আসলে বর্তমান বাংলাদেশের ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি নিয়ে উনি কাজ করছেন, এটার আসলে যদি ফোরকাস্ট আপনার কাছে জানতে চাই, ফিউচার ফোরকাস্ট বলতেন। থ্যাংক ইউ। ফার্স্টলি বলবো যে আমি বাংলাদেশের যে সাইজ, আপনারা সবাই জানেন উই আর দ্য 8th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমরা যদি অনেক ক্ষেত্রে আমরা নিজেদেরকে ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, যে আমাদের 1/10 অফ ইন্ডিয়া, এরকমভাবে যদি চিন্তা করি, যে ইন্ডিয়াতে আমি দেখলাম যে রিসেন্টলি প্রফেশনাল ডেটা সেন্টারের ক্যাপাসিটি 1 গিগাওয়াট ক্রস করে গেছে। সেখানে আমাদের দেশে যদি আমরা সব প্রফেশনাল সেমি প্রফেশনাল ডেটা সেন্টারগুলোকে একসাথে করি, সেটা 50 মেগাওয়াটও হয়তো হবে না। সো আমাদের স্কোপের ওয়াইজ যদি চিন্তা করি, দ্য অপরচুনিটি ইজ হিউজ। আমাদের এখনও আমি বলবো যে আমরা বেবি স্টেপও নেওয়া শুরু করিনি। আমরা একসময় ছিল যে 2010-এর দিকে প্রবাবলি কোলোসিটি ফার্স্ট জেনারেশন
ডেটা সেন্টার আজকে তারা টাইটেল স্পন্সর শুরু করেছিলেন মহাখালী থেকে। এখন আমরা যেমন ফেলিসিটি আমরা নিজেদেরকে মনে করি উই আর সেকেন্ড জেনারেশন ডেটা সেন্টার, আমাদের ক্যাপাসিটি মেগাওয়াটে ক্রস করেছে। আমরা এখন পর্যন্ত আমাদের 5 মেগাওয়াট চলছে এবং 2026 এটা 15 মেগাওয়াটে যাবে, বাট ইটস নট গুড এনাফ। কিছুদিন আগেও কয়েক বছর আগে পিডব্লিউসি একটা রিসার্চ করেছিল, যেটার অ্যাক্সেস আমাদের কাছে নাই, বাট একটা প্রসেস আমরা জানতে পেরেছি there is immediate demand of 100 megawatt in this country. So এইভাবে যদি চিন্তা করি আমাদের ডেটা সেন্টারের অপরচুনিটি ইজ হিউজ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের উই আর দ্য প্রবাবলি 1 কোটির জনসংখ্যার উপরে দেশে যদি চিন্তা করা হয় তাহলে আমরা উই আর দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। আমাদের আরেকটা হচ্ছে উই হ্যাভ হিউজ ইয়াং জেনারেশন, আমাদের এক্সপ্যাট্রিয়েট পপুলেশন অনেক বেশি, আমাদের কালচারালি when we go out of the country কাজের জন্য চলে যাই বাইরে, এটাও 1 কোটির উপরে লোকজন বাইরে কাজ করছেন। তারা we don't forget our family, we call back, আমরা টাকা পাঠাই, জিজ্ঞেস করি কী খাওয়া দাওয়া করেছে। তো সব কিছু মিলে we will be needing communication। আর আরেকটা রিসেন্ট চেঞ্জ বাংলাদেশে আসছে, সো ডেটা সেন্টারের রিকোয়ারমেন্ট মানে এটা এখন কোনো মার্কেট রিসার্চ করার দরকার নেই, ইট উইল কিপ অন গ্রোয়িং। কিন্তু এটা আমি বলবো যে যেটা মাসুদ ভাইয়া বলেছেন ওনার স্পিচে, এটা এখন আর মম অ্যান্ড পপ শপ নাই। আমি একটা ফ্লোর ভাড়া নিলাম, কয়েকটা সার্ভার বসায় ডেটা সেন্টার করে ফেললাম, সেই স্টেজে আমরা এখন নাই। ইট ইজ রিয়েল এস্টেট বিজনেস। আমরা যদি একটু ডিপে চিন্তা করি, ইট ইজ রিয়েল এস্টেট বিজনেস। নর্মালি রিয়েল এস্টেট বিজনেস আমরা মানুষের বা থাকার জন্য বাড়িঘর তৈরি করি, এখানে মেশিন রাখার জন্য বাড়িঘর তৈরি করতে হচ্ছে। আপনারা যদি চিন্তা করেন, আমরা যদি আমাদের ডেটা সেন্টার নিয়ে ফেলিসিটি নিয়ে চিন্তা করি, আমরা পার স্কোয়ার ফিটের ভাড়া আমি চিন্তা করছিলাম, মানে 8x2 একটা স্ট্যান্ডার্ড র্যাকেট সাইজ হয়, সেটা চিন্তা করলে আমরা 20,000 টাকা পার স্কোয়ার ফিট ভাড়া দিচ্ছি। মানে 1,60,000 টাকার মতো যদি হয়ে থাকে তাহলে 20,000 টাকা পার স্কোয়ার ফিট ভাড়া হয়। তো 20,000 টাকা পার স্কোয়ার ফিটের একটা রিয়েল এস্টেট তৈরি করা ইজ নো লঙ্গার আমি ছোটোখাটোভাবে তৈরি করে দিলাম, এটা হয়ে গেল। মাসুদ ভাই তো ওনার স্পিচে যেটা বলেছেন, উনি এখনও এগ্রি করতে রাজি না যে বাংলাদেশে কোনো ডেটা সেন্টার আছে যেটাকে ডেটা সেন্টার বলা যায়। ওকে, তো আমরা চেষ্টা করছি মাসুদ ভাইয়ের এক্সপেকটেশন রিচ করার জন্য, ইনশাল্লাহ আমরা করব। এবং আপনারা যারা আছেন, যারা বিভিন্নভাবে কানেক্টেড রাইট লোকজনের সাথে, আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ ইজ দ্য ফিউচার। আর একটু ছোট্ট করে আমি অ্যাড করতে চাই, সেটা শুধু বাংলাদেশের কনজামশন না। আপনারা যদি আমি একটু মাঝে মাঝে কম্পেয়ার করি দুবাই এয়ারপোর্টের সাথে, দুবাই এয়ারপোর্ট যেই আর্ন করে সেটার বেশিরভাগাংশ 95% কিন্তু ট্রানজিট প্যাসেঞ্জারের জন্য, নট টার্মিনাল প্যাসেঞ্জারের জন্য যারা দুবাইতে ঢুকবে। সিমিলারলি যদি আইটিতে যাই, আমাদের সিঙ্গাপুর আর্ন করে ইন্টারনেট ট্রাফিকের ট্রানজিটের জন্য, ওদের 95%-এর উপরে ট্রাফিক ট্রানজিট হয়ে যায়, সেখানকার একটা ছোট্ট কিটি তারা নিয়ে এরকম একটা ছোট্ট দেশ অনেক আর্ন করছে। তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন ইজ নট বেটার দেন বাংলাদেশ। তাদের আশেপাশে শুধু মালয়েশিয়া আছে আর ইন্দোনেশিয়ার কয়েকটা ছোট দ্বীপ আছে। সেখানে আমাদের দেশে আমরা যে জিওগ্রাফিক্যাল পজিশনে আছি, আমাদের 5 মিলিসেকেন্ডের মধ্যে প্রায় 30 কোটি লোক বসবাস করে। সো আমাদের এখানে পৃথিবীতে যদি একটা জায়গায় ডেটা সেন্টার হয় সেটা বাংলাদেশে হওয়া উচিত। এটার ছোট্ট সুযোগ নিচ্ছে এখন, বা আমি বলবো যে রাইটলি সুযোগ নিচ্ছে আমাদের দেশে স্টারলিং। আপনারা জানেন যে স্টারলিং বাংলাদেশে আসছে। তারা আপনারা যদি ঘোষণাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন যে এটা বলেছে যে ইউ ক্যান স্টার্ট নাও। স্টারলিং কিছুদিন আগে ইনভেস্টমেন্ট একটা, আমি ছিলাম না ওই সময়, ইনভেস্টমেন্টের একটা ফোরাম হয়েছিল বা একটা গেট টুগেদার হয়েছিল, সেখানে তারা স্টারলিং দিয়ে কানেক্টেড হয়েছে। কিভাবে হয়েছে? দে সার্ভ ফ্রম সিঙ্গাপুর। তারা এখনও ভুটানকে সার্ভ করছে, ফেব্রুয়ারিতে ভুটান থেকে শুরু হয়েছে, সেটা সিঙ্গাপুর থেকে সার্ভ করছে। বাংলাদেশে তারা পৃথিবীর সবচেয়ে বড় সেট আপ করছে। এটা বাংলাদেশি কোম্পানিকে সার্ভ করার জন্য না, তারা এটাকে ট্রানজিট হিসেবে ইউজ করে আশেপাশে যে পাহাড়ি এলাকা আছে সেই জায়গাগুলোতে তারা একটা বাংলাদেশকে একটা হাব হিসেবে ইউজ করছে। সো উই উইল বি আর্নিং রেভিনিউ ইন দ্য ফর্ম অফ, মানে নট সার্ভিং দ্য টার্মিনাল ডেটাকে না, এটা আমরা আশেপাশের লোকজন যে পাহাড়ি এলাকা আছে তাদেরকে সার্ভ করার জন্য এটা ইউজ করব। তো এটা ইনশাল্লাহ এটা নিয়ে আরও আপনারা জানবেন, পরে কথা বলবো। তো আপাতত বাংলাদেশ হ্যাজ হিউজ অপরচুনিটি। সব কিছু মিলে you do not need to think of market survey, just build data centers but in a right way. Thank you. থ্যাংক ইউ শফিক ভাই। আসলে অনেক ইনফরমেশনের মাঝখান থেকে অপরচুনিটির ব্যাপারটাই উঠে এসছে। 8 লার্জেস্ট
বাংলাদেশের এবং এটার অপরচুনিটি। আমি এখন মাসুদ ভাইয়ের কাছে যাব। মাসুদ ভাই আসলে ডেটা সেন্টার স্ট্যান্ডার্ডাইজ নিয়ে প্রেজেন্ট কিনোট স্পিচ দিয়েছে। ওনার কাছে আসলে আমরা ওনার স্পিচের পার্সপেক্টিভে জানতে চাইবো হচ্ছে, আমি যদি উনি গ্লোবাল ডেটা সেন্টারের সঙ্গে আসলে কম্পেয়ার করেই ওনার প্রেজেন্টেশনটা বলেছেন, আমি জাস্ট বাংলাদেশের ডেটা সেন্টার এবং গ্লোবাল পার্সপেক্টিভ কাউন্টার পার্টসের সঙ্গে যদি কম্পেয়ার করে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে পলিসিগত কী চ্যালেঞ্জগুলো আছে এবং এগুলো থেকে আসলে আমরা মিটিগেট করার জন্য কি কি পয়েন্ট অ্যাড্রেস করতে পারি। জি, থ্যাংক ইউ। যদি পলিসিগতভাবে বলি যে আমাদের সাথে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে পাওয়ারের চ্যালেঞ্জ, যে আমাদের ফার্স্ট টাইম বলছি যে আমাদের পাওয়ারটা রিলায়েবল না, এবং পাওয়ারের যেহেতু আমাদের ন্যাশনাল গ্রিড একটা, ডেটা সেন্টারের জন্য আসলে ন্যাশনাল গ্রিড দুটো হলে বেটার হতো, এবং এখানে গ্রিন ইনসেন্টিভগুলো নেই। যেমন ধরেন নিজেরা যদি কেউ গ্রিন পাওয়ার বা সোলার দিয়ে যদি পাওয়ার জেনারেট করতো তার জন্য যে বেনিফিটটা সেটা নাই। সেকেন্ড থিং হচ্ছে যে বিল্ডিংগুলোর কথা বলে, যে বিল্ডিংগুলো এখনও ডেটা সেন্টারের জন্য উপযোগী না। রিয়েল এস্টেটে এখনও প্রচুর পরিমাণ নলেজ গ্যাপ আছে। আমরা আসলে অনেকেই টিয়ার 3 বা রেটিং 3 ওয়াটার প্রেস যাই বলি না কেন, যে আসলে আমাদের রিয়েল টিয়ার 3 বা রেটিং 3 ডেটা সেন্টার কয়টা আছে এবং আমাদের ফ্যাসিলিটিগুলো কতটুকু টেস্টেড সেটা একটা বিষয়। কারণ আমরা অনেকে হয়তো ডেটা সেন্টার বানাচ্ছি, ফ্যাসিলিটি টেস্ট করতেছি না, এটা একটা বিষয় আছে। থার্ড যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের ইভেন ডেটা কানেক্টিভিটির বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। দেন দেখেন বাইরের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইভেন যদি সিঙ্গাপুর বলেন বা অন্য কান্ট্রিগুলো বলেন, সেখানে ডেটা সেন্টারের ডিফারেন্ট জোন থাকে, যে জোনগুলোতে তারা আনস্টেবল পাওয়ার ব্যবস্থা করে। ন্যাচারালি আমরা একটা চ্যালেঞ্জ ফেস করি, সেটা হচ্ছে যেহেতু আমরা গ্রিন জোনে পড়ি নেই, দ্যাট মিনস আমরা যেটাকে বলা হয় ফ্রি কুলিং জোনে পড়ি নেই। ফ্রি কুলিং জোনে না পড়াতে আমাদের সবসময় কুলিং রান করতে হয়, এবং ডেটা সেন্টারের জন্য সবচেয়ে বেশি পাওয়ার কনজিউমিং হচ্ছে তার কুলিং, সেটা চিলার হোক বা যেটাই হোক। যদি আমরা আসলে ইভেন 2 মাস বা 3 মাসও ফ্রি কুলিং ইউজ করতে পারতাম, যে বেনিফিটটা পেতাম সেটা যেহেতু আমরা পাচ্ছি না, সো এখানে তাহলে কুলিংটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। সেই জায়গাগুলোতে যেটা হয় ছোটো ছোটো ডেটা সেন্টার না, আমি যেটা বলছি না তৈরি করে যদি আমরা গভর্নমেন্ট যদি বলে যে না ধরেন স্পেসিফিক কারো 2 র্যাক 20 র্যাক বা 5 র্যাক এরকম ছোটো ছোটো ডেটা সেন্টার কেউ তৈরি করতে পারবে না, কেন পারবে না? এতে ন্যাশনাল রিসোর্সের কিন্তু সমস্যা হয়। আপনি ধরেন ইভেন যদি আপনি 20 র্যাকের ডেটা সেন্টার তৈরি করেন, তার কিন্তু ফুল ইউটিলাইজেশন সে করতেছে না। আপনি যে দেখবেন যে যদি আইটি লোড দেখেন, কারো ডিজাইন আইটি লোড হচ্ছে 100 কিলোওয়াট, বাট আসলে ইউটিলাইজেশন হচ্ছে 50 কিলোওয়াট। এমনি করে ধরেন আমি ধরে নিলাম যে 100 ডেটা সেন্টার আছে, সবাই যদি আমরা এরকম 50 কিলোওয়াট করে লস করি, তাহলে ওভারঅল কান্ট্রিতে আসলে আমরা গ্রিডে কী পরিমাণ লস করতেছি, কী পরিমাণ এনার্জি লস করতেছি। সো এইটাও আসলে একটা চ্যালেঞ্জ। তো এই জায়গাগুলোতে যেটা হয় যে গভর্নমেন্টকে বিভিন্নভাবে আমার কাছে মনে হয় ইনসেন্টিভ দেওয়া উচিত, মানে আমাদের যারা ডেটা সেন্টার তৈরি করতেছে তাদেরকে ডিফারেন্ট, যেমন কালিয়াকৈর হাইটেক পার্ক আছে, বাট সেখানে কি আলটিমেটলি আমি জানি যে হয়তো হাইটেক পার্কের ভিতরে হলে ট্যাক্স বেনিফিট পায়, অন্য জায়গায় যদি কেউ ডেটা সেন্টার তৈরি করে তার জন্য কিন্তু ট্যাক্স বেনিফিট পায় না, তাহলে ইম্পোর্ট ডিউটি কিন্তু হিউজ। আমাদের সাপোর্ট, আমাদের কোনো ওইএম কিন্তু আসলে বাংলাদেশে সরাসরি সাপোর্টটা দেয় না, বা ওরকম যেটা বলি যে সাপ্লাই চেনের একটা হিউজ আছে। এখানে যদি গভর্নমেন্ট বলে যে না ওইএমগুলোকে তার নিজস্ব প্রেজেন্স রেখে এখানে সাপোর্টটা এনশিওর করতে হবে। সো এই চ্যালেঞ্জগুলো আমার কাছে মনে হয় আছে। প্লাস হচ্ছে আমি যেটা বললাম যে গভর্নমেন্ট ইভেন ট্যাক্স হলিডে দিতে পারে, গ্রিন ইনসেন্টিভ দিতে পারে। আপনার ধরেন যদি কেউ ডেটা সেন্টার তৈরি করে লার্জ স্কেলে, তাদেরকে গভর্নমেন্ট ডিফারেন্টভাবে ইনসেন্টিভ দিতে পারে আমার কাছে। থ্যাংক ইউ মাসুদ ভাই। পলিসিগতভাবে মাসুদ ভাই পাওয়ারের ব্যাপারটাকে খুব এমফাসাইজ করেছেন, এবং গভর্নমেন্টের কাছে আসলে পলিসিগতভাবে আপনি ইনসেন্টিভস ফ্যাসিলিটি ক্যাটাগরি শেয়ার করছেন। আমাদের লোকালের উপর বেস করে লোকাল গাইডলাইন, লোকাল রুলস, লোকাল রেগুলেশন এগুলো তৈরি করতে পারে, এবং আমরা আসলে অনেকেই কী করি ইন্টারন্যাশনাল গাইডগুলোকে অ্যাডপ্ট করি। সে ফর এক্সাম্পল আমরা অনেকে টিয়ার 3 ডাটা সেন্টার বানাচ্ছি বা রেটিং 3 বানাচ্ছি, অথবা ISO 27001, মানে বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন জিনিসগুলো আমরা করতেছি। এখন মনে করেন কেউ যদি একটা টিয়ার 3 ডাটা সেন্টার বানায়,
তাহলে গভর্নমেন্ট কি করা উচিত যে না, যেহেতু এটা কনকারেন্টলি মেনটেনেবল এবং এটা রিলায়েবল ডেটা সেন্টার, তাহলে তাকে গভর্নমেন্টের সাইড থেকে ইনসেন্টিভ দেওয়া উচিত। তাহলে হবে কি, যারা নাকি ছোট ছোট ডেটা সেন্টার তৈরি করতেছে তারা না করে তারা কি করবে, এই কোলোগুলোতে মুভ করবে এবং তারা এবং তারাও ট্রাস্টেড ডেটা সেন্টারের উপরে তারা ইনভেস্ট করবে। ওকে ওকে, থ্যাংক ইউ মাসুদ ভাই। আপনার কাছে আবার আসবো আমি। এখন আবার তানভীর এহসান ভাই, উনি সিটিও ইন্টারক্লাউড, ওনার কাছে যাচ্ছি। খুব জানতে চাইবো হচ্ছে আসলে ক্লাউড অ্যাডাপ্টেশনের জন্য পাবলিক এবং প্রাইভেট সেক্টর বাংলাদেশে মানে কি ফ্যাক্টরসগুলো কি? আমি যদি পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর কি এখানে ক্লাউড অ্যাডাপশনে এগিয়ে আছে, কিংবা এগিয়ে না থাকলে পাবলিক সেক্টর কি পিছিয়ে আছে? এখানে বোথ কম্বাইন্ড আমরা কিভাবে যেতে পারি এবং কি ফ্যাক্টরসগুলো কি দুই সেক্টরকে অ্যালাইন করার জন্য? আমরা আসলে যখন ক্লাউড করেছি মোটামুটি আর কি প্রাইভেট সেক্টরকে টার্গেট করেছি, কারণ পাবলিক সেক্টরে গভর্নমেন্ট ডাটা সেন্টার, গভর্নমেন্ট ডাটা সেন্টারে ডাটা রাখার কমপ্লায়েন্সে বিভিন্ন ইস্যু আছে, যেটা আসলে এই স্ট্রাগলটা করতে চাইনি। আসলে ইজি টার্গেট হলো যে মানে প্রাইভেট সেক্টরকে অ্যাড্রেস করা, সেই প্রাইভেট সেক্টর অ্যাড্রেস করেছি। এর মধ্যে মানে পাবলিক সেক্টরে আমরা পরে বিভিন্ন রকম ছোটোখাটো চেষ্টা করে দেখেছি যে ওই বিভিন্ন ওদেরও একটা আগের কথার যে রেজিস্ট্যান্স আছে একটা, তারপরে মানে স্কিল সেটের তো অভাব আছে, যে একটা ক্লাউডে জিনিসপত্র ট্রান্সফার করবে বা চালাবে সেই স্কিল সেটের লোকজনকে এনগেজ করার বেতন কাঠামো থেকে শুরু করে বিভিন্ন রকম ইস্যু পাবলিক সেক্টরে আছে। তো প্রাইভেট সেক্টরের ব্যাপারটা অনেকখানি ইজি, কম লোকজন ওরা ক্লাউডে আসতে চায় বা ওই ইনভেস্টমেন্টের ডিসিশন মেকিং অনেক ইজিয়ার হয়, ম্যানেজমেন্টকে বুঝাইতে পারলেই হয় বা বুঝতে পারলেই হয় যে আমার নিজের একটা ডাটা সেন্টার এবং এখানে পাওয়ার ব্যাকআপ হবে যাবে, সব কিছু সার্ভারটার কেনা মানে সার্ভার কেনার সময় সেই কত বেশি বড় সার্ভার ভবিষ্যৎ আমার লাগবে সেটা চিন্তা করে সার্ভার কেনার চেয়ে এই মুহূর্তে ছোটো রিকোয়ারমেন্ট নিয়ে ক্লাউডে চলে যাওয়া যায় ইজি, এটা বুঝতে বেশিক্ষণ বুঝাইতে হয় না, এই লম্বা কথাও বলতে হয় না, এটা ইজি। কিন্তু মানে অ্যাডপশন এখনও স্লো, এটাই রিয়েলিটি আমাদের। আমরা ক্লাউডের যে মানে যেটা দেখছি যে আমরা মানে অন্য বিদেশের ক্লাউড হিসেবে জানি যে একটা ওয়েবসাইট যেখানে দাম টাম দেওয়া আছে, লোকজন ক্লিক করে কিনে ফেলবে, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট বাংলাদেশে। যেটা হচ্ছে আমাদের ফুড সোলজার আছে, ফুড সোলজাররা লোকজনের কাছে যায়, ডিসকাউন্ট দিতে হয়, সেভাবেই বিক্রি হয়, তাদের বিক্রি খারাপ হয় না, সেটা ভালোই চলতেছে। আমি একজনের সঙ্গে বলছিলাম আমরা প্রফিটেবলি চলতেছে, সমস্যা নাই কোনো, এবং ওই স্কেলে আমরা রেগুলার গ্রো করতেছি, তাতেও কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস আমি সুযোগ পেয়ে বলে ফেলি যে শরফুল ভাই যেটা বলছিল যে আমরা যখন ইন্টারনেট বা এইসব রিলেটেড ব্যবসা শুরু করি তখন 2008-তে ইন্টারনেট ছিল পুরোপুরি আমেরিকা সেন্ট্রিক, আরও 2010, 11, 12 এই সময় চলে আসলো সিঙ্গাপুরে, সব ডাটা সেন্টার সিঙ্গাপুরে, আমাদের ট্রাফিক সব যাওয়াগুলো শুরু করলো সিঙ্গাপুরে। এখন ডাটা হয়ে গেছে ইন্ডিয়াতে, মানে আসলে সেই গ্লোবাল জায়েন্টরা ফেসবুক, গুগল সবার ডাটা সেন্টার এখন আরও কাছে চলে এসে কলকাতায় চলে আসছে। এখন বাংলাদেশের গভর্নমেন্ট আইটিসি আটকানোর চেষ্টা করছে, আমাদেরও একটা আইটিসি ব্যবসা আছে নবকম, কিন্তু রিয়েলিটি হইল বড় ডাটা সেন্টার এবং বড় প্রোভাইডার সবাই কেউই বাংলাদেশে নাই। আমাদের ইন্টারনেটের জন্য পে করে কারো কাছে যাইতে হয়, আমরা কারো কাছ থেকে কন্টেন্ট কিনি, কারো কাছ থেকে ইন্টারনেট কিনি, এইভাবে মিক্স টিক্স করে আমরা ব্যবসা করে বেঁচে আছি মোটামুটি। কিন্তু এই ডাটা সেন্টারগুলো ওই যে স্টারলিংকের মতো আজকে কালকে পরশু ঢাকায় আসবে, সেটার জন্য ওই রকম ডাটা সেন্টার লাগবে বাংলাদেশে, হবে, কিন্তু ওই যেটা হওয়া হয়তো 1 বছর 2 বছর 6 বছর আগে হওয়া উচিত ছিল, সেটা খুব স্লো হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। থ্যাংক ইউ তানভীর ভাই। আপনার কাছ থেকে কি ড্রাইভার ফ্যাসিলিটিতে আসলে অনেকটা প্রাইভেট সেক্টরের অ্যাডাপ্টেশনটা এগিয়ে আছে এবং আপনি সুনির্দিষ্ট কিছু পরামর্শ পাবলিক সেক্টরের জন্য দিয়েছেন, যেগুলো আমরা মনে হয় আমি পরবর্তীতে মাসুদ ভাইয়ের কাছে এই ব্যাপারে আসবো। এখন আমি একটু শরফুল ভাইয়ের কাছে যাচ্ছি। শরফুল ভাই কিছুক্ষণ আগে আসলে ডাটা সেন্টারের হিউজ অপরচুনিটির কথা বলছিলেন, বিশেষ করে ট্রানজিশনে স্টারলিংকের একটা খুব স্পেসিফিক এক্সাম্পল উনি এসেছেন। এখন শরফুল ভাইয়ের কাছে আমি খুব স্পেসিফিক্যালি একদম 1-1.5 মিনিটের মধ্যে জানতে চাইবো যে চ্যালেঞ্জটা আসলে আমরা প্রফেশনাল যারা আছি সবাই ফেস করি যখন অনপ্রেম থেকে আমরা ক্লাউডে মাইগ্রেশন করি। তো আসলে আপনাদের প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস কি হওয়া উচিত এই ক্লাউড মাইগ্রেশনের যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি, প্র্যাকটিক্যাল কি স্ট্র্যাটেজিস হওয়া উচিত যেটা আমরা ওভারকাম করতে পারি যার মাধ্যমে? ফার্স্টলি ক্লাউডে আসার যে রিজন মাইগ্রেট করা বা এটার মেইন বাধা হচ্ছে মাইন্ডসেট। সো আমি যেহেতু নন টেকনিক্যাল পারসন এখানে, ওয়ান অফ দ্য ভেরি ফিউ, so I'll go with the
নন টেকনিক্যাল রিজন। সো মাইন্ডসেট চেঞ্জ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা যদি নিজেরা চিন্তা করেন কোনো ডিফারেন্স নাই, বিকজ যেই ক্লাউডে আপনি রাখবেন সেই ক্লাউডের এখানে টেকনোলজি কী আছে সবাই ঘুরে ফিরে কাছাকাছি, সবাই ঘুরে ফিরে যে আপটাইমটা দিচ্ছে সেটা খারাপ হবে না কারো। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের ক্লায়েন্টরা যখন ডেটা সেন্টারেও আসে এবং ক্লাউডেও আসে তখন তারা যেটা বোঝার চেষ্টা করবে যে যেই কোম্পানির কাছে আমি আমার ডেটা রাখছি তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, তার ক্রেডিবিলিটি, তার ইন্টারেস্ট ইন বিজনেস কি আমার চেয়ে স্ট্রং কিনা। মানে আমি নিজের ঘরে টাকা না রেখে ব্যাংকে কেন রাখি? রিজন হচ্ছে যে আমি ব্যাংকে বিশ্বাস করি যে আমার চেয়ে ভালো সুরক্ষা দিতে পারবে আমার অ্যাসেটকে ব্যাংক। সিমিলারলি ক্লাউড প্রোভাইডাররাও যদি ওই পজিশনে আস্তে আস্তে পৌঁছতে পারে এবং পারছে, এটা ইটস জাস্ট মাইন্ডসেটের ব্যাপার। বাংলাদেশের মানুষ একসময় বালিশের নিচে আলমারিতে টাকা রাখতো, এখন সেটা তো শিফট হয়ে গেছে, তো সেটা হতে থাকবে। সো আমি বলবো যে ক্লাউডে শিফট করার আগে যেই ক্লাউড কোম্পানির কাছে যাচ্ছেন তার সাস্টেইনেবিলিটি, ক্রেডিবিলিটি দেখাটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। বাকি টেকনোলজির কথা আমি এই মোমেন্টে যেহেতু সময় নাই এটা বলতে চাচ্ছি না। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে বিদেশি ক্লাউড থেকে একটু ইম্পর্টেন্ট জিনিস, একটু 1 মিনিট সময় নিয়ে বলি। বিদেশি ক্লাউড থেকে বাংলাদেশি ক্লাউডে আসার 4টা রিজন আমরা আইডেন্টিফাই করছি। আমাদের কোম্পানি পিকো ক্লাউড নামে একটা ব্র্যান্ড নিয়ে আসছে, এটা আপনারা ইনশাআল্লাহ জুলাইয়ের পরে দেখতে পারবেন। আমরা এরকমই একটা প্রোগ্রাম করে হয়তো লঞ্চ করব। আমি জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, ইটস বাংলাদেশের কন্ট্যাক্টস ইটস হিউজ, যেটা ভাই বলছিলেন যে বাংলাদেশে ওই স্কেল নাই। আমরা জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, ইট ইজ 10,000 কোর প্লাস। এবং এটার এত সাহস করার রিজন হচ্ছে বাংলাদেশের টেলিকমে একটা বড় প্যারাডিম শিফট আছে, যেটা আগে ট্র্যাডিশনাল ইকুইপমেন্ট ইউজ হতো সেটা অনেক কিছু এখন ক্লাউডে চলে আসবে। আরেকটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই, আমি এখানে রেগুলেটরসদেরকেও দেখছি, বাংলাদেশ ব্যাংকের মেম্বারদেরকে, যে বিদেশি ক্লাউডে যে ডেটাটা থাকে সেটা যে সিকিউরিটি, যেই কারণে আমরা ডেটা রেসিডেন্সি বলি, বাংলাদেশের টেরিটরির মধ্যে থাকতে হবে বা বাংলাদেশ এরিয়ার মধ্যে, কিন্তু যদি একটা বিদেশি কোম্পানি একটা ক্লাউড ওন করে সে কিন্তু তার দেশের রুল অনুযায়ী চলে। সো এখানে যদি ফর এক্সাম্পল একটা বিদেশি কোম্পানির ওন্ড ক্লাউডে যদি আমাদের দেশের ডেটা রাখা হয়, সেই বিদেশি কোম্পানি হয়তো তার সরকারকে একটা ছোট্ট ফাইন লাইনে বলা আছে যে কোনো কিছু দেখতে চাইলে আমাদের এটা দেখতে দিতে হবে। সো ওই ক্লাউডকে আমি মনে করি না যে এটা ডেটা সভারেন্টি আমরা মেনটেন করছি। তো এটা আমি জাস্ট একটা ক্লু দিলাম, আমি আশা করব যে এটা নিয়ে ফিউচারে আরও ডিসকাশন হবে। বাংলাদেশে বসা ক্লাউড ওন বাই বিদেশি কোম্পানি ইজ নট মেনটেনিং ডেটা সভারেন্টি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেনি থ্যাংকস সফল ভাই। আসলে ডেটা সভারেন্টির কথা বলতে কি উনি ট্রাস্টের মাধ্যমে আসলে আমাদের ক্লায়েন্টকে মাইন্ড সেট আপ চেঞ্জের কথা বলেছেন, যেটার মাধ্যমে ওনার স্ট্র্যাটেজিক্যাল একটা পরামর্শ এসেছে। আমি এখন যাব হচ্ছে আমাদের প্যানেলের সর্বশেষ প্যানেল কোশ্চেন মাসুদ পারভেজ ভাইয়ের কাছে, যেটা আসলে অনেকটা আমাদের হিউম্যান রিসোর্স রিলেটেড। যেটা বলছিলাম আমাদের অলমোস্ট 25,000 ক্লাউড রিসোর্সেসের ডিমান্ড রয়েছে। কিছুক্ষণ আগে তানবীর ভাই বলছিলেন হচ্ছে পাবলিক এবং প্রাইভেট সেক্টরের একটা স্কিল সেটের গ্যাপও রয়েছে। এই পার্সপেক্টিভে আসলে এগেইন পলিসিগতভাবে কি চ্যালেঞ্জগুলো আছে যে এখানে মাধ্যমে আমরা আমাদের পাইপলাইন ঠিক করতে পারবো, যেখানে স্কিল প্রফেশনাল এনশিওর করতে পারবো, যারা আসলে একটা সিকিউর হাইব্রিড ক্লাউড এনশিওর করতে পারবে। জি, থ্যাংক ইউ। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আইসিটি ডিভিশন থেকে যেটা করা উচিত বা সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ন্যাশনাল কারিকুলাম তৈরি করা এবং ইউজিসির সাথে কাজ করা, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের সাথে বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে তারা যদি কী করে অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স সেন্টার বা ডেমো সেন্টার করে দেয়, সেখানে যদি তারা হ্যান্ডসন, আমাদের দেশে কিন্তু আসলে হ্যান্ডসন ওরকম কোনো কিছু নেই, হ্যান্ডসন যদি কোনো এটার যারা আসলে প্র্যাকটিশনার তারা যদি এখানে হ্যান্ডসন কাজগুলো করতে পারে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের প্রচুর ফান্ড থাকে, তারা এই কাজগুলো করতেই পারে। প্লাস হচ্ছে যে আমরা জানি যে এই জন্য অনেক ধরনের ট্রেনিং আছে, বা ট্রেনিংগুলো কিন্তু এক্সপেন্সিভ। সো আমি যদি ডেটা সেন্টার লেয়ারের কথা বলি, ধরেন আপনি এই নর্মাল ট্রেনিংগুলো একটা ছেলেকে এটিটি করাবেন মিনিমাম $5,000 লাগে। সো এটা আসলে আমাদের জন্য অ্যাফোর্ডেবল না। তাহলে কি করা উচিত যে হ্যাঁ কি একটা অর্গানাইজেশন একজনকে করালো বা তাকে বললো যে ঠিক আছে তোমাকে মিনিমাম 10 জনকে শেখাতে হবে। জিনিসটা হচ্ছে এরকম, যে কোম্পানিগুলো এই ধরনের ট্রেনিং করাবে সেই কোম্পানিগুলোকে গভর্নমেন্ট থেকে ইনসেন্টিভ দেওয়া উচিত, যেটা বাইরের দেশে করে, যে তারা ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল সেটের জন্য স্কিল আপ স্কিল হোক, ভাইয়া যেটা বললো, এগুলোর জন্য গভর্নমেন্ট থেকে তাদেরকে ইনসেন্টিভ দেয়। সো এটা করা উচিত। কারিকুলামে বিভিন্ন ইউনিভার্সিটির মানে এখানে আসলে ব্লেন্ডিং করা উচিত। যেমন সর্ববার আসছে ফর এক্সাম্পল বাংলাদেশে আমার দেখার মতে
খুব ভালো ডেটা সেন্টার বানিয়েছে, আমি যেহেতু কনসালটেন্ট ছিলাম। ইন্টার ক্লাউড ডাটা সেন্টার বানাচ্ছে, আমি যেহেতু কনসালটেন্ট। ইভেন আমি হ্যাপি টু সে দ্যাট বাংলাদেশ ব্যাংকের যে ডেটা সেন্টার সার্টিফিকেশন হচ্ছে সেটাও ইনশাল্লাহ আমরা কাজ করতেছি। আর্মিরটাও আমরা করছি, এরকম পুলিশেরটা আমরা করতেছি, ডেস্কোরটা আমি করছি। সো এরকম অনেক জায়গায় যেহেতু আমরা এই ধরনের ডেটা সেন্টার নিয়ে কাজ করি, তাহলে কি হচ্ছে যে আমরা কিন্তু আসলে সবাইকে পাবলিকলি অ্যাক্সেস দিই না। সো যেটা করা উচিত যে যারা অলরেডি ডেটা সেন্টার বানাচ্ছে তাদেরকে, এখানে যারা স্টুডেন্ট তাদেরকে অ্যাক্সেস দেওয়া উচিত, তাদেরকে দেখতে দেওয়া উচিত। কারণ আমরা আসলে এই এখন চ্যাটজিটিভিতে গেলে সব কিছু শেখা যায়। সো ওই শিখা আর প্র্যাকটিক্যালি ফিল অ্যান্ড টাচ দেখা দুটো আসলে দুই জিনিস। সো গভর্নমেন্টেরও তাহলে কি করা উচিত, এরকম আমার কাছে মনে হয় যে এরকম একটা এক্সপিরিয়েন্স সেন্টারের মতো ডেটা সেন্টার তৈরি করা উচিত, যেখানে সবার পাবলিকলি অ্যাক্সেস থাকবে, এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোও সেটা করা উচিত। আসলে মানে স্কিল সেটের কোনো আসলে বিকল্প নেই। জি, থ্যাংক ইউ। মাসুদ ভাই খুব স্পেসিফিক্যালি ভালো চমৎকার কয়েকটি পরামর্শ দিয়েছে একদম গভর্নমেন্ট স্ট্র্যাটেজিস্টদের। একদম উনি ন্যাশনাল কারিকুলামে ইউজিসিকে ইনক্লুড করে একদম প্রফেশনাল ল্যাব টাইপের একটা, যার মাধ্যমে আমরা স্কিল প্রফেশনাল ইনক্লুড করতে পারি। আমার মনে হয় আজকে যারা অডিয়েন্স আছেন, এখানে জার্নালিস্ট যারা আছেন, এই পরামর্শগুলো আমলে নেবেন এবং আজকের এই ইনফোসিক বুলেটিন 3 থেকে স্কিল প্রফেশনাল গ্রোথ ফর হাইব্রিড ক্লাউড, নট অনলি হাইব্রিড ক্লাউড, এটা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রফেশনালের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই পরামর্শটা আমার মনে হয় সুনির্দিষ্টভাবে স্ট্র্যাটেজিস হিসেবে কাজ করবে। আমাদের প্যানেল ডিসকাশন আমরা শেষ করব। আমার মনে হয় আমরা বেশ প্রাণবন্ত একটা ডিসকাশন শুনেছি। আমাদের সঙ্গে থাকার জন্য তানভীর হাসানুর রহমান, মিস্টার শরফুল আলম এবং মিস্টার মাসুদ পারভেজ, আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।